সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এই নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর উপর প্রথম ক্লাসে আমি এস এম আব্দুল্লাহ আল ফাতিন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পর্যায় সারণীর ইতিহাস নিয়ে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল। পর্যায় সারণীকে আমরা ইংরেজিতে পিরিয়ডিক টেবিল বলে জেনে থাকি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাই। প্রকৃতির রাজত্বে নিয়ম শৃঙ্খলা বের করার আকাঙ্ক্ষা কিন্তু মানব মনের এক অদম্য স্পৃহা। বহু প্রাচীনকাল থেকেই কিন্তু রসায়নবিদগণ চেষ্টা করে আসছেন যে আমাদের চারপাশে যে বিভিন্ন মৌলিক পদার্থ আছে সেগুলোকে একটি শ্রেণীবিন্যাসের আওতায় আনা, যাকে আমরা আধুনিক কালে বলে থাকি মৌলের পর্যায় সারণী। এই পর্যায় সারণী কিন্তু কোনো একক বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফসল নয়, বরং পর্যায় সারণী নিয়ে যদি আমরা কথা বলতে চাই, বেশ কয়েকজন উল্লেখযোগ্য বিজ্ঞানীর নাম আমাদের মাথায় আসে। সবার প্রথমে যার কথা বলতে হয়, অর্থাৎ পর্যায় সারণীর পটভূমি নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে সবার প্রথম যার উল্লেখযোগ্য অবদান নিয়ে আমরা আলোচনা করতে পারি তিনি হচ্ছেন বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। 1789 সালে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে ধাতু এবং অধাতু এই দুইটি ভাগে বেশ কিছু মৌলিক পদার্থকে তিনি আইডেন্টিফাই করেন বা শনাক্ত করেন। এর মধ্যে আমরা জানি যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, পারদ, জিঙ্ক, সালফার প্রভৃতি মৌলকেই কিন্তু তিনি এই দুটো ক্যাটাগরিতে ফেলেন, ধাতু এবং অধাতু। কিন্তু বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের এই তথ্য কিন্তু খুব বেশি দিন টিকতে পারেনি, যখন আমরা দেখি যে আর্সেনিক, ম্যাঙ্গানিজ বা ক্রোমিয়াম এদের ধাতব এবং অধাতব উভয় ধরনের ধর্মই কি পরিলক্ষিত হয়। কিন্তু আমরা বলতে পারি 1789 সালে ল্যাভয়েসিয়ে যে তথ্য নিয়ে আসেন এটি কিন্তু পর্যায় সারণীর আবিষ্কারের একটি প্রথম ধাপ। তো 1789 সালের পর আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়। আমরা পরবর্তীতে বিজ্ঞানী ডোবেরাইনারের একটি মজার কিছু তথ্য খুঁজে পাই। 1829 সালে জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার তার ত্রয়ী সূত্র আবিষ্কার করেন, যাকে আমরা বলি ইংরেজিতে ল অফ ট্রায়োডস। অর্থাৎ তিনি যা দেখানোর চেষ্টা করেন যে তিনটি করে মৌলিক পদার্থ, এদের মধ্যে পারমাণবিক ভর সংক্রান্ত একটি মজার মিল তিনি দেখানোর চেষ্টা করেন। তিনি তিনটি করে মৌলিক পদার্থ, যেমন আমরা যদি দেখি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটি মৌলিক পদার্থ আমি নিয়েছি এবং তাদের পারমাণবিক ভরও কিন্তু আমি পাশাপাশি রেখেছি। অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভর আমি লিখেছি 35.5, ব্রোমিনের হচ্ছে 80 এবং আয়োডিনের 127। এখন বিজ্ঞানী ডোবেরাইনার সর্বপ্রথম যে কথাটি বলার চেষ্টা করেন যে তিনি দেখেন যে তিনটি করে মৌলিক পদার্থ যদি তিনি নেন, তাহলে প্রথম এবং তৃতীয় যে মৌলিক পদার্থগুলি আছে, এই প্রথম এবং তৃতীয় মৌলিক পদার্থের যে পারমাণবিক ভর সেটাকে যদি আমরা গড় করি, তাহলে এই দ্বিতীয় মৌলিক পদার্থের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি একটা মান পাওয়া যায়। আমরা যদি দেখি যে ক্লোরিন এবং আয়োডিন এদের পারমাণবিক ভরের যদি আমরা গড় করি, তাহলে কিন্তু দেখব যে ব্রোমিনের পারমাণবিক ভরের কাছাকাছি একটা মান আমরা পাচ্ছি। একইভাবে আমরা যদি দেখি লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের কথা, আমরা কিন্তু লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এদের পারমাণবিক ভরগুলো কিন্তু পাশে লিপিবদ্ধ করেছি। এখন আমরা যদি প্রথম এবং তৃতীয় মৌল নেই, অর্থাৎ লিথিয়াম এবং পটাশিয়াম, এদের যদি আমি পারমাণবিক ভরকে গড় করি, তাহলে কিন্তু সোডিয়াম অর্থাৎ দ্বিতীয় যে মৌল আছে সোডিয়াম, এই সোডিয়ামের পারমাণবিক ভর কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে। 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার এই তথ্যটি সবার আগে আমাদেরকে দেন যে তিনটি করে মৌলিক পদার্থ যদি আমরা নেই, তাহলে দেখা যায় যে প্রথম এবং তৃতীয় মৌলিক পদার্থের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলিক পদার্থের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি হতে পারে, যাকে আমরা বলি ডোবেরাইনার এর ত্রয়ী সূত্র। এই ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে বিজ্ঞানী ডোবেরাইনার কিন্তু প্রথম ত্রয়ী মৌল হিসেবে অভিহিত করে যান। সুতরাং আমরা দেখলাম বিজ্ঞানী ডোবেরাইনারের এই ত্রয়ী সূত্র, এই সূত্রটিও কিন্তু খুব বেশি দিন টিকেনি। পরবর্তীতে একটি উল্লেখযোগ্য অবদান নিয়ে হাজির হন জন নিউল্যান্ড। 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড লক্ষ্য করেন যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজানো যায়, অর্থাৎ ছোট থেকে বড়, কি বললাম যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজানো যায়, তাহলে যে কোনো মৌল থেকে শুরু করে অষ্টম মৌলে গিয়ে আমরা দেখতে পাই যে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। কি বললাম একটু আরেকবার শুনি, তাহলে আমাদের মাথায় জিনিসটা গেঁথে যাবে। জন নিউল্যান্ড তিনি বলার চেষ্টা করেন বা তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আমরা যদি
মৌলসমূহকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাই, তাহলে যে কোনো মৌল থেকেই আমি শুরু করি না কেন, আমি অষ্টম মৌলে গিয়ে দেখব যে ভৌত ও রাসায়নিক ধর্মের কি হয়েছে, পুনরাবৃত্তি হচ্ছে। আমরা যদি একটু এভাবে চিন্তা করি, যেমন সঙ্গীতের যে স্বরলিপি, তার যে 7টি স্বর, অর্থাৎ সা রে গা মা পা ধা নি, এরপরে আবার কি, এরপর কি আসে, এরপরে তো আবার সা আসে। অর্থাৎ আমি এই সা কে যদি 1 নাম্বার দিয়ে মার্ক করি, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 8 নম্বরে কে যাবে, আবার সা। অর্থাৎ কি হচ্ছে, আমার পুনরাবৃত্তি হচ্ছে। এই একই কথা বলার চেষ্টা করেছেন জন নিউল্যান্ড। তিনি বলেছেন আমরা যদি এভাবে 1 2 3 4 5 6 7 অর্থাৎ ছোট থেকে বড় এভাবে যদি সাজাই, পারমাণবিক ভরের ক্রম অনুসারে যদি আমরা মৌলসমূহকে সাজাই, তাহলে আমরা দেখব যে যে কোনো মৌল থেকে আমরা শুরু করি না কেন, 8 নম্বর মৌলে বা অষ্টম মৌলে গিয়ে আমি দেখব কি হচ্ছে, আবার পুনরাবৃত্তি ঘটছে। কিসের? ভৌত ও রাসায়নিক ধর্মের। এভাবে করে তিনি কি দেন, অষ্টক সূত্র দেন। আমরা যদি এবার এই তালিকাটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অষ্টক, দ্বিতীয় অষ্টক, তৃতীয় অষ্টক। আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি এই লিথিয়ামকে 1 নাম্বার দিয়ে মার্ক করি, অর্থাৎ লিথিয়ামকে ধরি প্রথম মৌল, তাহলে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমরা দেখব এই লিথিয়াম থেকে শুরু করে এরপরে অষ্টম মৌলে অর্থাৎ সোডিয়াম, এই লিথিয়াম এবং সোডিয়াম এদের মধ্যে তখন আমরা কি দেখব, ভৌত এবং রাসায়নিক ধর্মে সাদৃশ্য দেখব। অর্থাৎ আমি বলেছিলাম যে যে কোনো মৌল থেকে শুরু করে অষ্টম মৌলে গিয়ে কি হবে, ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ লিথিয়ামের যে ভৌত রাসায়নিক ধর্ম আমি দেখব, সেই ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি কোথায় গিয়ে হবে, অষ্টম মৌলে গিয়ে হবে, অর্থাৎ সোডিয়ামে গিয়ে হবে। একইভাবে আমরা দেখব যে সোডিয়াম এবং পটাশিয়াম এরাও কি হবে, এরাও ভৌত রাসায়নিক ধর্মের দিক থেকে অনুরূপ বৈশিষ্ট্য প্রদর্শন করবে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এদের কথাও যদি চিন্তা করি, তাহলে ভৌত ও রাসায়নিক ধর্মের বিচারে এরাও কিন্তু কি অনুরূপ ধর্মী। কিন্তু যখনই নিষ্ক্রিয় গ্যাস এর আবিষ্কার হলো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ধারণা যখনই আমরা পেয়ে গেলাম, তখন কিন্তু মৌলসমূহকে আমরা আর এভাবে সজ্জিত রাখতে পারিনি। তখন এই গোটা কাঠামোটাই কিন্তু পরিবর্তিত হয়ে যায়, যার জন্য এই সূত্রটাও কিন্তু খুব বেশি দিন টিকেনি। এভাবে অনেক বিজ্ঞানী বা রসায়নবিদ কিন্তু মৌলসমূহকে সুসজ্জিতকরণের প্রয়াস চালান, কিন্তু কোনটি কিন্তু সফলতার মুখ দেখে না। পরবর্তীতে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ এবং প্রায় একই সময়ে 1870 সালে জার্মান রসায়নবিদ লুথার মেয়ার তারা একটি তালিকা উপস্থাপন করেন। এবং এই তালিকার ভিত্তি হচ্ছে লুথার মেয়ার, যিনি জোর দেন মৌলসমূহের ভৌত ধর্মের উপর, এবং দিমিত্রি মেন্ডেলিভ তিনি জোর দেন মৌলসমূহের রাসায়নিক ধর্মের উপর। কিন্তু প্রায় একই সময়ে উভয় বিজ্ঞানীর মূলনীতি এক হলেও সবার আগে সূত্র হিসেবে এই বিষয়টিকে উপস্থাপন করেন রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। তাই তার নাম অনুসারে আমরা একে বলি মেন্ডেলিভের পর্যায় সূত্র। আমরা তাহলে একটু যদি দেখার চেষ্টা করি যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি ছিল। তিনি বলেছেন যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কি বললাম, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। 1869 সালে দিমিত্রি মেন্ডেলিভ তিনি 63টি মৌল নিয়ে কাজ করেন এবং এই 63টি মৌলকে তিনি 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামে প্রকাশ করেন। আমরা এখানে সেই দিমিত্রি মেন্ডেলিভের পর্যায় সারণীর তালিকাটি দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি মজার জিনিস মনে রাখতে পারি জানার জন্য, যে পর্যায় সারণীর এই তালিকাটা কিন্তু পরবর্তীতে 1871 সালে তিনি আরেকটু সংশোধন করেন। এবং আমরা যদি পূর্ণাঙ্গ তালিকাটা দেখি, তাহলে দেখতে পাই যে এখানে 12টি যে আনুভূমিক সারি আছে এগুলোকে আমরা বলি হচ্ছে পিরিয়ড বা পর্যায়, এবং যে খাড়া যে কলামগুলো আছে এই 8টি খাড়া কলাম এগুলোকে আমরা বলছি গ্রুপ। এবং আরো একটি জিনিস আমরা মনে রাখবো, খুব সহজেই কিন্তু আমরা এটা বুঝতে পারবো। যেমন আমি যদি প্রথম গ্রুপ বা গ্রুপ 1 এর কথা চিন্তা করি, আমরা মেন্ডেলিভের এই পর্যায় সারণী এটি দেখলে কিন্তু বুঝতে পারবো যে গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য মেনে চলে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, গ্রুপ 1 এ যে সদস্যগুলো আছে আমি কিন্তু খুব সহজেই বলে দিতে পারছি যে এরা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নির্দিষ্ট আচরণ প্রদর্শন করে।
তাই আমরা যদি গ্রুপ 1 এর বৈশিষ্ট্য জানি, গ্রুপ 1 এর যদি সাধারণ বৈশিষ্ট্য জানি, আমাকে কিন্তু আলাদা করে প্রত্যেকটি মৌলের আর বৈশিষ্ট্য জানতে হবে না। তো পর্যায় সারণীর সুবিধাটা কি, যে আমরা যদি এই গ্রুপগুলোর সাধারণ ধর্ম জানি, তাহলে কিন্তু প্রত্যেকটি মৌলকে আমরা এভাবে আলাদাভাবে চিনতে হবে না। শুধুমাত্র গ্রুপ জানলেই আমি কিন্তু বলে দিতে পারবো একটি নির্দিষ্ট মৌলের বৈশিষ্ট্য কেমন হতে পারে। এখানে আরো একটি জিনিস আমাদের বলতে হয়, তা হলো দিমিত্রি মেন্ডেলিভ এই পর্যায় সারণীতে কিছু ঘর ফাঁকা রেখেছিলেন এবং তিনি কিন্তু ভবিষ্যৎবাণীও করে গিয়েছিলেন যে সেখানে কি কি মৌল হতে পারে, এবং তিনি যেই ধর্মের আলোকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন পরবর্তীতে কিন্তু সেগুলো সত্য প্রমাণিত হয়। তার জীবদ্দশায় কিন্তু তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে আমরা কি জানলাম, যে একই গ্রুপে যে মৌলগুলো আছে তাদের ধর্ম বা বৈশিষ্ট্য একই রকম, এবং আমরা যতই এই পিরিয়ড বা পর্যায়গুলোতে যাব, অর্থাৎ একটি পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাব, আমরা দেখব যে মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে তাদের যে ভৌত রাসায়নিক ধর্মগুলো আছে সেগুলো কি পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো মেন্ডেলিভের এই পর্যায় সারণীতে যে এই যে বৈশিষ্ট্যগুলো যে বললাম, এখানে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হয়। আমরা যদি একটি বিষয় খেয়াল করি, আমরা যদি আধুনিক পর্যায় সারণী দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখব আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস আমরা কিন্তু এখন মোটামুটি সবগুলোর সম্পর্কেই জানি, কিন্তু মেন্ডেলিভের সময় কিন্তু সবগুলো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি বা তাদের সম্পর্কে তখনও জানা যায়নি। আমরা যদি একটু খেয়াল করি যে একই গ্রুপে একই ধরনের মৌলকে অবস্থান দিতে গিয়ে আমরা দেখি যে পটাশিয়াম এবং আর্গন এদের পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু পর্যায় সারণীতে জায়গা দেওয়া সম্ভব হয়নি। এখানেই মেন্ডেলিভের পর্যায় সারণীর একটি ভুল রয়ে গেছে। যেমন হওয়ার কথা ছিল কি, যে পটাশিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল আর্গনের আগে, কিন্তু আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, কিন্তু তারপরও আমরা আর্গনকে আগে দেখতে পাচ্ছি। শুধুমাত্র কেন? একই গ্রুপে একই রকম মৌল রাখতে গিয়েই কিন্তু এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। একইভাবে যদি আমরা আরো একটি উদাহরণ দেখি, তাহলে আমরা দেখব যে ট্যালুরিয়ামকে আয়োডিনের আগে জায়গা দেওয়া হয়েছে, যদিও ট্যালুরিয়ামের পারমাণবিক ভর আমরা দেখব যে 127.6, যেখানে আয়োডিনের পারমাণবিক ভর কিন্তু 126.9। তাহলে আমরা কি বলছি, যে যেহেতু মেন্ডেলিভ চেষ্টা করেছিলেন যে পারমাণবিক ভরের ক্রম অনুসারে মৌলসমূহকে সাজানোর, তিনি বলেছেন যে এই পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী কি মৌলসমূহের যে ভৌত রাসায়নিক ধর্মগুলো আছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে মেন্ডেলিভ এখানেও কি করেছেন, যে তার পর্যায় সারণীতে আমরা এখানে আরো একটি ত্রুটি দেখতে পাচ্ছি, যে শুধুমাত্র কি একই গ্রুপে একই ধরনের মৌলগুলোকে স্থান দিতে গিয়েও কিন্তু আমার এখানেও কিন্তু ব্যত্যয় ঘটেছে। ট্যালুরিয়ামকে আমি আয়োডিনের আগে স্থান দিয়েছি, এরকম কিছু বৈসাদৃশ্য পরিলক্ষিত হয় বা কিছু ত্রুটি দেখা যায়। এই ধরনের ত্রুটি সংশোধনে পরবর্তীতে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন বিজ্ঞানী মোসলে। তিনি 1913 সালে সর্বপ্রথম পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলসমূহকে সাজানোর প্রস্তাব দেন। সেক্ষেত্রে আমরা দেখি যে আর্গন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। সুতরাং আমরা দেখব যে সেক্ষেত্রে আর্গনকে আমরা পটাশিয়ামের আগে স্থান দিতে পারছি। সেক্ষেত্রে আর্গন তার একই ধরনের মৌলসমূহের সাথেও স্থান আমরা দিতে পারছি, আবার পারমাণবিক সংখ্যার ক্রমটাও কিন্তু ঠিক থাকছে। তো এই পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা নিয়ে চিন্তা করার বুদ্ধিটি কিন্তু সবার প্রথম কে দেন? বিজ্ঞানী মোসলে 1913 সালে। তিনি সবার প্রথম পর্যায় সারণীর যে ভিত্তি সেটা পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা হওয়া উচিত এই ধারণাটি দেন। সুতরাং আমরা বলতে পারি যে পারমাণবিক সংখ্যা দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু পর্যায় সারণীর এই ভুল ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব। এখন এই রসায়ন বা ফলিত রসায়নের এই ক্রমবর্ধমান যে বিকাশ হচ্ছে বা বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে কাজ করছে একটি আন্তর্জাতিক সংস্থা, যাকে আমরা বলি আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। ইংরেজি নামটাও কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সংক্ষেপে একে আমরা IUPAC বা ইউপ্যাক এভাবেও কিন্তু বলি। এবং এই ইউপ্যাক কর্তৃক এখন পর্যন্ত আবিষ্কৃত সর্বমোট মৌল হচ্ছে 118টি, যার বেশিরভাগই প্রকৃতিতে পাওয়া যায় এবং কিছু মৌল আছে যেগুলোকে আমরা ল্যাবরেটরিতে তৈরি করি। এবং এই আন্তর্জাতিক যে সংস্থাটির কথা বললাম অর্থাৎ যে ইউপ্যাক, তারা কিন্তু আন্তর্জাতিকভাবে রসায়ন ও ফলিত রসায়নের যে কোনো আপডেট নিয়ে কাজ করে এবং ক্রমবর্ধমান যে বিকাশ এর কথা বললাম
তা থেকে কোনটি গ্রহণ করা যায় বা কোনটি বর্জনীয়, এই বিষয়গুলোও কিন্তু তারা দেখে থাকে। তাহলে আমরা যদি পর্যায় সারণীর পটভূমিটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি, একটু সারসংক্ষেপ করার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে শুরুটা হয়েছিল ল্যাভোইসিয়ের হাত দিয়ে। তিনি সবার প্রথম তালিকা করার ধারণাটি দেন এবং মনে রাখবো যে ল্যাভোইসিয়ে 33টি মৌল নিয়ে কাজ শুরু করেছিলেন, যিনি ধাতু এবং অধাতু এই দুইটি ধাপে ভাগ করে এই 33টি মৌলকে একটি তালিকাবদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখি যে তিনি যে মৌলগুলো নিয়ে কাজ করেন তার মধ্যে কিছু মৌল ছিল যেমন আর্সেনিক, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, এরা এই ধাতব বা অধাতব উভয় ধরনের ধর্ম দেখায়, যার জন্য তার এই প্রচেষ্টাটা ব্যর্থ হয়। পরবর্তীতে আমরা আরেকটু দূরে যদি গিয়ে তাকাই তাহলে আমরা পেয়েছিলাম 63টি মৌলকে তিনি পারমাণবিক ভর অনুযায়ী সাজান এবং 4টি মৌল নিয়ে তিনি ভবিষ্যৎবাণী করেন, যেগুলো তখন অনাবিষ্কৃত ছিল। সেই 4টি মৌলগুলোকে আমরা চাইলে একটু মনে রাখতে পারি। সেগুলো ছিল স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম এবং টেকনিশিয়াম। পরবর্তীতে কিন্তু তিনি এই 4টি মৌলের সম্পর্কে যেই ধর্ম বা বৈশিষ্ট্যের আলোকে ভবিষ্যৎবাণী করে যান সেগুলোও কিন্তু মিলে যায়। পরবর্তীতে এই 4টি মৌলও কিন্তু আমরা দেখি যে সেগুলো আবিষ্কার হয় এবং এখন পর্যন্ত আমরা যে আধুনিক পর্যায় সারণী নিয়ে কথা বলি, অর্থাৎ আমরা যে আধুনিক পর্যায় সারণী এখন দেখতে পাচ্ছি, এখানে আমরা 118টি মৌল দেখতে পাই, যেখানে আমরা দেখব যে উল্লম্ব কলামগুলো আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে গ্রুপ এবং যে আনুভূমিক সারি আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে পর্যায়। এবং আমরা যদি একটু তাকাই যে তৃতীয় গ্রুপের ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের যে মৌলগুলো, সেখানে যে 15টি করে মৌল, অর্থাৎ তৃতীয় গ্রুপের ষষ্ঠ পর্যায়ে যে ল্যান্থানাইড সারির যে মৌলগুলো আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 57 থেকে পারমাণবিক সংখ্যা 71 পর্যন্ত যে 15টি মৌল আছে, তাদের ধর্মে কিন্তু অনেক মিল আছে, অনেক সাদৃশ্য আছে। তাই তাদেরকে আমরা একটি ঘরে স্থান না দিয়ে নিচে আলাদাভাবে দেখাই। একইভাবে তৃতীয় গ্রুপের যে সপ্তম পর্যায়ের যে মৌলগুলো আছে, অর্থাৎ অ্যাক্টিনাইড সারির যে মৌল, তাদেরকেও কিন্তু আমরা পর্যায় সারণীর নিচে এভাবে দেখাই। সুতরাং আমরা আধুনিক পর্যায় সারণীর এরকম একটা চিত্র আমরা সবাই এর সাথে পরিচিত হব এবং আমরা মনে রাখবো এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল 118টি। তাহলে আজকের ক্লাস শেষে আমরা কি শিখলাম? আজকের ক্লাস শেষে আমরা কিন্তু পর্যায় সারণীর যে ক্রমবিকাশ, তার যে পটভূমিটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ি কাজ থাকবে। তোমাদের জন্য আজকে যে দুটি বাড়ি কাজ থাকবে, দুটি কিন্তু একটু চিন্তামূলক। আমরা প্রথম যে প্রশ্নটি আছে তোমাদের জন্য দেখে নিই। প্রথম প্রশ্ন থাকছে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল বলা হয় কেন, তা ব্যাখ্যা করো। আমরা কিন্তু দেখেছি যে বিজ্ঞানী ডোবেরাইনার তার যে নির্দিষ্ট একটি সূত্র তিনি নিয়ে হাজির হন, সেখানে কিন্তু তিনি এই প্রশ্নটির ব্যাখ্যা করেন, আমরা যেটা নিয়ে কিন্তু আলোচনা করেছি। দ্বিতীয় যে সমস্যাটি থাকছে সেটি হচ্ছে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে সাজানো কতটা যুক্তিযুক্ত, অর্থাৎ পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা যদি পর্যায় সারণীতে ভিন্ন ভিন্ন মৌলকে সাজাই, সেটা কতটা যুক্তিযুক্ত সেটি ব্যাখ্যা করো। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই দুটি সমস্যা সমাধান করতে পারবে এবং স্কুল খোলার পর অবশ্যই তা তোমার শ্রেণীর শিক্ষকের কাছে জমা দিবে, যা কিনা ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।